দেখছেন ট্রাইব টিভি বাংলা। সঙ্গে রয়েছে আমি অভিনন্দা এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অঞ্চল। নমস্কার। ঠিক রোজ দিনের মতো আজও 4:57 আমরা চলে এসেছি ইঙ্গিত নিয়ে। তবে রোজ দিনের মতো কোনো স্পেসিফিক জায়গা বা কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আজ ইঙ্গিতে আলোচনা হবে না। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হবে, ভোট পরবর্তী হিংসা। ভোট আসলেই সাধারণ মানুষ যেরকম উত্তেজিত থাকে, বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা ঠিক তেমনভাবেই সাধারণ মানুষের মধ্যে কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু ভয় থাকে। তার কারণ বিগত দিনে যেই ঘটনাগুলো ঘটে এসেছে, ভোট হয়, ভোটের ফলাফল ঘোষণা হয়, কিন্তু তারপরে যেই ঘটনাগুলো হয়, যে দল জেতে অপর দল তার প্রতিশোধ বা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটে, গোষ্ঠী কোন্দল, ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন মানুষের প্রাণ যায়, সাধারণ মানুষ নাবালিকা থেকে শুরু করে প্রচুর বড় মানুষ, যে কোনো মানুষের কিন্তু প্রাণহানির ঘটনা আমরা দেখেছি বিগত দিনে। এবং রীতিমতো গতকালকের যে ঘটনা, সেখানেও কিন্তু একই রকম ঘটনা, যেখানে ভোট হয়ে গেল, কালীগঞ্জের কথা বলছি, যেখানে ভোট হয়ে গেল, ভোটের ফলাফলও খুব সুন্দরভাবে ঘোষণা হলো, কিন্তু তারপর কোনো দোষ ছাড়াই নির্দোষ এক নাবালিকা যাকে প্রাণ দিতে হলো। কেন? তার কি অপরাধ ছিল? ঠিক এরকম ঘটনা কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি। বেশ কিছু জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেই জায়গাগুলোতে এই ধরনের ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন রকম ঘটনা, রাজনৈতিক ঘটনার জেরে মৃত্যুর ঘটনা কিন্তু প্রচুর আমরা দেখেছি। অঞ্চল একেবারে তাই। অভিনন্দন, তুমি একটা বিষয়ের দিকে প্রথমেই যেটা আলোকপাত করলে তা হলো ভোট পরবর্তী হিংসা। আমরা এই ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে সমাজের একেবারে কোর পয়েন্ট অবধি যাওয়ার চেষ্টা করব আজ ইঙ্গিতের এই অনুষ্ঠানে। প্রথমেই যেটা প্রাথমিকভাবে আমার সহকর্মী বলে দিয়েছে, আজ ইঙ্গিত একটু অন্যরকম। আজকের ইঙ্গিত শুধুমাত্র কোনো স্পেসিফিক বিষয়, কোনো সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নয়, আজ একেবারে সমাজের ভেতরে শেকড় অবধি যাওয়ার চেষ্টা করব, ঠিক সমস্যা কোথায় রয়েছে, কি বিষয়ে সমস্যা, সেটা আগে সম্যক ধারণা আপনাদের দিয়ে রাখি। দেখুন, এটি উদাহরণ মাত্র, যেই উদাহরণটা এখন আপনাদের সামনে রাখতে যাচ্ছি, গতকাল থেকে ট্রাইব টিভি বাংলা যেদিকে ফোকাস করে রেখেছে সেটা শুধুমাত্র একটি উদাহরণ, কিন্তু এই উদাহরণের নেপথ্যে আরও অনেক বিস্তর উদাহরণ রয়েছে, যার জ্বর অবধি হয়তো তথাকথিত মিডিয়া সবসময় আলোকপাত করে না, কিন্তু ট্রাইব টিভি বাংলা আজ আলোকপাত করবে। প্রথমে ইস্যু আপনাদেরকে জানিয়ে রাখি, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন অর্থাৎ ভোটের উৎসবে প্রাণের বলি। সোজা কথায় যদি বলি তাহলে 19 তারিখ যে ভোট হয়েছিল কালীগঞ্জে, সেই ভোটের নিরিখে 23 তারিখ ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল, অর্থাৎ গতকাল সোমবার যথারীতি সময় মোতাবেক ভোটের ফল ঘোষণা হলো। দেখা গেল সেখানে আলিফা আহমেদ তৃণমূলের বাজি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল মার্জিনে জয়লাভ করলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জয়লাভ করাকে কেন্দ্র করে নয়, প্রশ্ন শুরু হলো যখন বিজয় মিছিল বেরোলো এবং সেই মিছিল বের হবার পরই এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলো সমস্ত বঙ্গ। শুধুমাত্র কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বুকে ধেয়ে এলো এক অপ্রীতিকর ঘটনার নজির। 10 বছরের একটি বাচ্চা মেয়ে, নাবালিকা, 4র্থ শ্রেণীতে সে পড়ে, তামান্না খাতুন, তার প্রাণ হারালো শুধুমাত্র কিছু বিজয় উল্লাসের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা কিছু উন্মত্ত মানুষ, তারা হঠাৎ করেই সকেট বোমা ফেলে দিল সেই বিজয় মিছিলের মধ্যে। অন্তত প্রাথমিক সূত্রে এটাই জানা গিয়েছে, এবং তারপরেই তামান্না খাতুনের এমতো অবস্থা। অর্থাৎ ঠিক এই জায়গা থেকে যাবতীয় রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হলো। বিজেপি তৃণমূলকে খোঁচা, তৃণমূলের বিজেপিকে খোঁচা, সিপিআইএমের তৃণমূলকে খোঁচা, তৃণমূলের সিপিআইএমকে খোঁচা, অর্থাৎ পারস্পরিকভাবে কাদা ছোড়াছুড়ির রাজনীতি হলো। কিন্তু সাধারণের কথা বললো কে? তামান্না খাতুনের কথা বললো কে? সমাজের সেই অশিক্ষার কথা বলল কে? ঠিক কোন কোন জায়গায় সমস্যা থেকে গেল, আজ এই বিষয় নিয়েই প্রাইম টাইম ইঙ্গিত। প্রথমে একটি প্রতিবেদন, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিনই কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা, বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক নাবালিকার। স্থানীয় সূত্রে খবর, উপনির্বাচনের জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সেই মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে। ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেদি এলাকায়। বাড়ি ফেরার পথে ওই বোমার আঘাতে আহত হন ওই নাবালিকা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে মৃতের নাম তামান্না খাতুন, সে 4র্থ শ্রেণীর পড়ুয়া। স্থানীয়দের একাংশের অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই নাবালিকার। ভোটে জিতেছে বলে ওরা এসে পাড়ে চেড়ে বোম মারছে। কেন? আপনারা কোন পার্টি? আমরা এই কংগ্রেস পার্টি, সিপিএম কংগ্রেস পার্টি। তার জন্য মেরেছে কারা? তৃণমূলের লোকরা
মানে 8 রাউন্ড কি 9 রাউন্ড গোনানো হয়েছে। তারপরে এরা হয়তো কিছু ভোটে এগিয়ে আছে, তারপরে এরা সিপিএম পার্টি করে, ওরা টিএমসি করে, ওরা ওই মানে বাচ্চাটার বাবা মা সিপিএম মুখার্জি ঝুনুর নির্দেশে ওরা এখানে হুকুম দেওয়ার পরে এরা এখানে বোমবাজি শুরু করে। এরা সব বাড়তে বাড়তে শুয়েছিল, এরা আচমকা ওরা বোম মেরে এরাকে তাড়াইতে লাগে। বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল, বলছি না এ হোসেন মেয়েকে বেঁচে কে ছেড়ে দেয়, ওই মেয়েটাকে ডাইরেক্ট দেবব্রত মুখার্জি উনি কি এখানকার তৃণমূলের ব্লক সভাপতি। পুলিশ এসেছিল, অনেকক্ষণ পরে এসছে। কি চাইছেন আপনারা? আমরা ওর বিচার চাচ্ছি। কারা মেরেছে? তৃণমূলের লোকজন। হ্যাঁ, যারা এসছো তারা কি হেঁটে না বাইকে? হেঁটে এসেছিল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি। রাজ্য পুলিশও জানিয়েছে এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেপ্তার করতে কড়া পদক্ষেপ করা হবে। হ্যাঁ, অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, যেটাতে একটা 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে, এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে। তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশনটা। এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে, আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্সগুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কী হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজিওর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিংয়ের মাধ্যমে। কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে, প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়েও। আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি, ক্রিমিনালসদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সামান্য বাই ইলেকশন, তার উল্লাস, তার জয় জয়কার, আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে। কোনো কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয়, আসল বোম। আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না এ ফাটায়, বন্দুক ফাটায়, কদিন বাদে সেটাও দেখবেন। এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব নেতা পাঠিয়েছে। বোমা মারা হলো সংগঠিত হবে, মানে গ্রামকে লক্ষ্য করে পরপর বাড়িতে। সেটা বামপন্থীদের পরিচিত বলে বলা হচ্ছে। বামপন্থী অবামপন্থী বড় কথা নয়, মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে। তাহলে বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল, সংগঠিত করা হয়েছিল। কে করেছিলেন? কে করেছিলেন? পুলিশ কি করছে? পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল, সেই বোমা ফাটানো হলো, সেই বোমা মারা হলো? এ দায় পুলিশের, এ দায় প্রশাসনের, এ দায় তৃণমূলের গুন্ডা বাহিনীর। সংগঠিতভাবে বোমা জোগাড় করে মানুষের উপর আক্রমণ, এবং এটা নির্বাচনের জয় না, এটা বৃহৎসতার জয়। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনে ফল প্রকাশ হয়েছে। তার মাঝে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আমরা তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত দেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে, আর তারই সব জিনিস যেটা আছে ঠিক মতনই সঞ্চালন হোক। কালীগঞ্জে বোমাবাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে বোমায় প্রাণহানি হতে পারে সেই বোমা নিয়ে বিজয় উল্লাস কীভাবে হয়, আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কিভাবে হয়, কেনই বা সেখানে বোমা নিয়ে বেরোচ্ছে, সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ঠিক যাই প্রতিবেদন দেখলেন, এরকম ঘটনা কিন্তু এবার প্রথম নয়, বিগত দিনেও ঘটেছে এরকম মর্মান্তিক ঘটনা। সালটা ছিল 2018, তারিখটা ছিল 20 এপ্রিল, যেখানে প্রতিদিনের মতো একতত্তি পৌলমী সে তার বাড়ির ফুল গাছে ফুল তুলতে গিয়েছিল। কিন্তু সে তখন দেখতে পায় ফুল গাছের নিচে একটি বল আকৃতির কিছু পড়ে রয়েছে। সে সেটিকে বল ভেবে তার দাদুকে দেখাতে নিয়ে যায়। তখন সেই বল, অর্থাৎ তার দাদু কিন্তু বুঝে গিয়েছিল যে সেটি বল নয়,
সেটি একটি বোমা। আর সেই খুব আনন্দের সহকারে কিন্তু তার দাদুকে দেখাতে নিয়ে গিয়েছিল। আর নতুন বল পেয়ে এসে যেমনটা জানালাম, তার দাদু কিন্তু দেখে নাতনিকে বলে যে সেটি ফেলে দিতে, অর্থাৎ তৎক্ষণিক তার নাতনিকে বোমাটি ফেলে দিতে বলে তার দাদু। আর বোমা ফেলতেই ঘটে বিস্ফোরণ, বা হাত উড়ে যায় বছর 8-এর পৌলমি হালদারের। বসিরহাটের সুন্দরবনের হাড়োয়া থানার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের বাসিন্দা শম্ভু হালদার ও দীপালি হালদারের মেয়ে পৌলমি হালদার, যার ছবি দেখতে পাচ্ছেন। আজ থেকে 7 বছর আগে, ঠিক পঞ্চায়েত ভোটের আগেই বল ফেপে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ে যায় তার, জানিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য। আর সেই বিভীষিকা যেন এখনো চোখে মুখে লেগে রয়েছে পৌলমীর। যখন ঘটনা ঘটেছিল তখন সে 3য় শ্রেণীর ছাত্রী ছিল, এখন সে 10ম শ্রেণীর ছাত্রী। অনেকগুলি দিন কেটে গিয়েছে, কিন্তু সেই ভয়াবহ স্মৃতি যেন এখনো তার চোখে মুখে ভেসে বেড়ায়। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় ও ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে একটি কৃত্রিম হাতের ব্যবস্থা করা হয় পৌলমীর জন্য। কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া সেই কৃত্রিম হাত পরে সেই হাত পরে কিন্তু শিশুর বয়স কাটিয়েছে, কিন্তু যতদিন যাচ্ছে তার চেহারাও পরিবর্তন হচ্ছে, যার ফলে সেই কৃত্রিম হাত তার বাম হাতে আর ঢোকে না, যার ফলে সেই হাত সে ব্যবহার করতে পারে না। এখনো সেই দিনের কথা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে সে। পৌলমী বলে, ভোট এলেই যেন আমার ভয় লাগে। চারিদিকে যখন বোমার খবর সে শোনে তখন সে আরো ভয় পেয়ে যায়। সে জানায় তার সাথে যা হয়েছে এরকম যেন কোনো বাচ্চার সাথে আর না হয়, নয়তো সে মানসিক ও শারীরিক দুইভাবেই ভেঙে পড়বে। মুরগি পালন করে এই পরিবারটি তাদের সংসার চালায়। পৌলমীর বাবা নার্ভের রোগে আক্রান্ত, ফলে তিনি কাজ করতে পারেন না। তার উপর তার ওষুধের খরচ, পাশাপাশি 2 মেয়ের পড়াশুনোর খরচ, দুয়ের মিশেলে অর্থনৈতিকভাবে দিশেহারা হয়েছে এই পরিবারটি। পাশাপাশি এখন নতুন বড় মাপের হাত তৈরিতে খরচ হবে প্রায় 16 লক্ষ টাকা। কোথা থেকে আসবে সেই টাকা? প্রশ্ন পৌলমীর পরিবারের সামনে। আবার রাজ্য বিধানসভা মোট, অর্থাৎ সেই ভোট ও সম্ভাব্য বসিরহাটের লোকসভা নির্বাচন, দিকে দিকে বোমাগুলির শব্দে তোলপাড় হচ্ছে রাজ্য, কিন্তু এখনো পৌলমীর কাছে 7 বছর আগের সেই দিন এক অভিশপ্ত অধ্যায়। দু 2018 সালে ও ভোরবেলা ফুল তুলতে গেছিল, যে দেখে একটা বল মতন পড়ে আছে, ও সেটা হাতে করে নিয়ে আসলো। এনে ওর দাদু বললো, এই ওটা কি রে? ওটা তো বল। ও বলছে বল। ও বলছে, ও দাদু তখন বললো, না ওটা বল না, ওটা তো বোম। তাই এবার ও বললো বোম, বললো বলে সেই মুহূর্তে বোমটা ফুটে গেল। ফুটে গিয়ে ও অজ্ঞান হয়ে গেছিল। বোম ফুটে ওর হাতটা একদম ছিন্ন বেছিন্ন হয়ে গেছিল। দেয়ালের গাটা একদম, সে হাতের কি অবস্থা সে দেখার মতন রক্তটা হয়ে গেছিল। তখন আমরা আর কি করব, নেতা মাতারা এসে ওকে গাড়ি করে হাসপাতালে নিয়ে গেছিল। নিয়ে গিয়ে তখন পরে এসে বললো, আমার নেতা মাতারা এসে বললো, আমরা একটা পরিস্থিতি দিচ্ছি, যে হাতটা উড়ে গেল, তাহলে আমরা ওই পল্লবীর মাকে একটা আমরা কাজ দিয়ে দেবো, এর কোনো করতে হবে না তোমাদের। কোনো কাজ দিয়েছিল ওরা? কোনো কাজও আজও পর্যন্ত, শুধু পরিস্থিতি দিয়ে রেখেছিল। আজও পর্যন্ত ওর মা কাজ দিইনি। ওর মা এখন লোকের বাড়ি কাজ করতে চলে যায় সংসার চালানোর জন্য। ভোরবেলা ফুল তুলতে গিয়েছিলাম, ওখানে আমি ফুল গাছের গোড়ায় একটা বল মানে বোম ছিল, আমি সেটাকে বল ভেবে বাড়ি এনেছিলাম। তারপর আমার মামার বাড়ির দাদু আমাদের বাড়ি আসতো প্রত্যেকদিন সকালে করে, তা এসে বলে ওটা বল না, ওটা বোম। বলে যখনই বলেছে বোমটা ফেটে গিয়েছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি হসপিটালে। বাহাতটা উড়ে গিয়েছিল। বারবার ঘটনা হচ্ছে, এটা প্রশাসনের দেখা উচিত। কালকে একটা জলজান্ত মেয়ের জীবন চলে গেল, এরম ঘটনা যেন আর কারণ না ঘটে, এটা আমি চাই। এটা মানে দেখা উচিত, আমার মতন যেন আর কারণ না হয়, সেটা আমি চাই।
শুনুন নিশ্চয়ই সরাসরি যে ঘটনা আজ ট্রাইব টিভি বাংলা ব্রেক করছে আপনাদের সামনে, এই ঘটনা এর আগেও হয়তো আপনারা দেখে থাকবেন। দেখুন 2018 সাল থেকে শুরু করে 2025 সাল অবধি ইতিহাসের পাতা প্রচুর উল্টেছে। 18 থেকে 25 অবধি যদি আমরা পৌঁছে যাই তাহলে গুনে গুনে সহজ ক্যালকুলেশনে সহজ অঙ্কে 7 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু একই রকম প্লট বাংলার বুকে বারংবার সামনে আসছে। দেখুন একরত্তি মেয়ে যে গতকাল প্রাণ হারালো, তার দায় সমাজকে তো নিতেই হবে, রাজনৈতিক নেতাদেরও নিতে হবে, কিন্তু তার আগে 2018 সালের সবথেকে মর্মান্তিক যে ঘটনা আজ আপনাদের সামনে রাখছি, অন্তত বঙ্গের বুকে সেই মেয়ে পর্যন্ত, সেই নাবালিকা পর্যন্ত আজ বলছে যে একজনের প্রাণ চলে গেল, এদিকে ধ্যান দেওয়া উচিত। আমরা জানি না ঠিক কোন দৃষ্টিতে সমাজ ঠিক সমাজটাকে দেখে, ঠিক কোন দৃষ্টিতে রাজনৈতিক নেতারা সমাজটাকে দেখে। আমরা জানি না শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্যই শেষ বেলা অবধি নিজেদের স্বায়ত্তশাসন কায়েম করবার জন্য এই সমস্ত কাজ রাজনৈতিক নেতাদের সমর্থকেরা করেন কিনা, কিংবা কোনো গোষ্ঠী করে থাকেন কিনা, কিন্তু এর জ্বর অবধি যাওয়াটা অত্যন্ত দরকারি। শুধুমাত্র ইনসিডেন্ট নয়, ঘটনা নয়, আমরা বলছি দুর্ঘটনা যদি হয়েও থাকে তার নেপথ্যে কারণ নিশ্চয়ই থাকে। আর ঠিক সেই কারণটাই আজ খোঁজার চেষ্টা করব। বিভিন্ন কারণে ট্রাইব টিভি বাংলা সম্ভাব্য যে বিষয়গুলো আজ তুলে এনেছে তা আপনাদেরও চোখ খুলবে, আপনারাও ভাববেন, বুঝবেন এবং জানার চেষ্টা করবেন ঠিক কোন কোন জায়গায় সমস্যা রয়েছে। শুধুমাত্র দুর্ঘটনাকে দুর্ঘটনা বলে এড়িয়ে দেওয়া যায় না, ক্ষমা চাইলেই দুর্ঘটনা এড়ানো যায় না। সমাজের কোর পয়েন্টে ঢুকতে হয়, সমাজের সেই মূল সমস্যায় ঢুকতে হয়, তাহলেই সমাধান পর্যন্ত পৌঁছানো যেতে পারে। আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করব ঠিক ট্রাইব টিভি বাংলা সম্ভাব্য কোন কোন কারণগুলোর দিকে আলোকপাত করছে। দেখুন পার্টিগত সমস্যা থাকতে পারে, অর্থাৎ তৃণমূল বিজেপি সংঘর্ষ হচ্ছে, কিংবা বিজেপি তৃণমূলের বাদ দিয়ে সিপিআইএম কংগ্রেসের মধ্যে সরাসরি দুই পক্ষ তৃণমূলের সঙ্গে লড়াই করছে, কিংবা তৃণমূল গোষ্ঠী কোন্দল হচ্ছে, কিংবা এখন ঠিক অন্তত 2011 সেন্সাসের পর থেকে অন্তত 2014 বিজেপির গভর্নমেন্ট আসবার পর থেকে অন্তত এই সময় বঙ্গে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের ঠিক দোরগোড়ায় একের পর এক হিন্দু মুসলমান এই কট্টরপন্থী রাজনীতিতে দিনের পর দিন হিন্দু মুসলমানের মধ্যেও আজকাল দাঙ্গা লাগছে, অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে। না কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেসকে তোষামত করা নয়, সোজা কথা সোজাভাবে ইঙ্গিতটা আজ এখানে যে সমাজের সেই গহীন অরণ্যে ক্রমাগত অন্ধকারে নিমজ্জিত হচ্ছি আমরা এবং সেখান থেকে বেরোনোর কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু বুঝে দেখবেন যে এই দলগত সমস্যা কিংবা জাতিগত সমস্যা কিংবা গোষ্ঠী কোন্দল যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এর সত্যি কি কোনো বিশ্লেষণ করা যায়? অন্তত যে উদাহরণগুলো বারংবার সামনে আসে সেই উদাহরণগুলোর পরে শুধুমাত্র জাতিগত সমস্যা বলে দূরে ঠেলে দেওয়া যায়, শুধুমাত্র দলগত সমস্যা বলে সমস্যাকে দূরে ঠেলে দেওয়া যায়, গোষ্ঠী কোন্দল বলে সমস্যাকে দূরে ঠেলে দিয়ে সামগ্রিক অবস্থাকে কি ঠিক করা যায়? প্রশাসন কি করছে, রাজনৈতিক নেতারা কি করছে? তারা দিনের পর দিন স্লোগান শাউটিং করছেন, তারা দিনের পর দিন বলছে সমাজের এই সমস্যা রয়েছে, সমাজের ওই সমস্যা রয়েছে, তাই জন্য আমাকে ভোট দিন, আমি ভোট দিলে সমাজের এই সমস্যা কাটিয়ে তুলব, আমায় ভোট দিন তাহলে আমি হিন্দু মুসলমান করতে দেব না, আমায় ভোট দিন তাহলে সাধারণ মানুষের কোনো সমস্যা থাকবে না। কিন্তু দিন শেষে যখন সেই সাধারণ মানুষ সত্যি বুঝে শুনে প্রতিশ্রুতিবদ্ধ সেই নেতাকে ভরসা করে যখন ভোটটা দিচ্ছেন, তারপরে এই রকম উদাহরণ, এই রকম চিত্র বারংবার সমাজের বুকে আসছে। হয়তো কারো হাত কাটা যাচ্ছে, কিংবা কারো গলা, কিংবা হয়তো বল ভেবে সেই বোমা ফেটে গিয়ে কেউ মারা যাচ্ছে। কিন্তু সমাজের সেই গহীন অরণ্য, সমাজের সেই বিটার ট্রুথ, সমাজের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কেউ বেরোতে পারছি না আমরা। ঠিক সম্ভাব্য কোন কোন কারণ ট্রাইব টিভি বাংলা তুলে এনেছে আজ দেখাচ্ছি এক নজরে। দেখুন জেলাভিত্তিক ক্রাইম রেট এই মুহূর্তে আমাদের সামনে আসছে মুর্শিদাবাদ থেকে, যেখানে সাক্ষরতার হার 63.88%, 8.8%, ধর্মভিত্তিক জনসংখ্যা রয়েছে হিন্দুর পক্ষ থেকে 33.21%, মুসলিমের পক্ষ থেকে 66.27%। দেখুন এখানে জেলাভিত্তিক ক্রাইম রেট বলতে সম্ভাব্য এই জায়গাগুলো থেকে বিগত দিনে সবচাইতে বেশি ক্রাইমের রিপোর্ট সামনে আসছে। ট্রাইব টিভি বাংলা শুধুমাত্র সেই সম্ভাব্য বিষয়গুলোই তুলে ধরছে এবং মালদা এর মধ্যে একটি অন্যতম জায়গা। সাক্ষরতার হার যেখানে 61.53
7.3%, ধর্মভিত্তিক জনসংখ্যা যেখানে হিন্দুর ক্ষেত্রে 47.99%, মুসলিমের জনসংখ্যা সেখানে রয়েছে 51.27%। মুর্শিদাবাদ গিয়েছে, মালদা গিয়েছে। এবার নেক্সট জেলা আপনাদের সামনে রাখছি, দেখুন দক্ষিণ 24 পরগনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন সময় আপনারা দেখেছেন এখানে ক্রাইমের বিভিন্ন রিপোর্ট ট্রাইব টিভি বাংলা দেখিয়েছে। সাক্ষরতার হার যেখানে 77.51%, ধর্মভিত্তিক জনসংখ্যা দেখলে চোখ কপালে উঠছে। হিন্দু 63.17%, মুসলিম 35.57%। এরপরে রয়েছে উত্তর 24 পরগনা, দেখুন উত্তর 24 পরগনায় সাক্ষরতার হার রয়েছে 84.06%, ধর্মভিত্তিক জনসংখ্যা রয়েছে হিন্দুর ক্ষেত্রে 73.46%, মুসলিম 25.82%। ওই যে কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, ঠিক এখানেও একই রকম বিষয় বারংবার উঠে আসে। এই যে হিন্দু মুসলিম বিষয়গুলো আপনাদের সামনে রাখছি, এই যে জনসংখ্যার নিরিখে হিন্দুর পার্সেন্টেজ মুসলিম পার্সেন্টেজ আমরা দেখাচ্ছি, এর পিছনে নেপথ্যে একটা অনেক বড় কারণ রয়েছে। সেন্সাস রিপোর্ট 2011 সালের সেন্সাস রিপোর্টের পর থেকে এখনো পর্যন্ত সেন্সাস রিপোর্ট সেভাবে বেরোয়নি। অন্তত প্রতি 10 বছর অন্তর অন্তর যে সেন্সাস রিপোর্ট বেরোনোর কথা, সেই সেন্সাস রিপোর্ট এখনো পর্যন্ত বেরোয়নি। বিগত 2021 সালে সেন্সাস রিপোর্ট বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোয়নি কেন? তার কারণ করোনা ছিল। অন্তত কেন্দ্র সরকার সেটাই বলেছিল। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে অন্তত বিহারের ভোট, বাংলার ভোট, এই সব ভোটকে সামনে রেখে বিজেপি কেন্দ্র সরকারের একটি অনেক বড় মাস্টার স্ট্রোক কিংবা হয়তো ভবিষ্যৎমুখী পরিকল্পনার দিকে ধেয়ে যাচ্ছে এই সেন্সাস। আবারও সেন্সাসের দিকে আলোকপাত করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেটা বারংবার বিরোধী শিবির আলোকপাত করবার চেষ্টা করেছে। কিন্তু সেন্সাস রিপোর্ট নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের সেইভাবে তৎপরতা কিংবা রাজ্য সরকারেরও সেইভাবে সমন্বয় ভিত্তিক তৎপরতা দেখা যায়। অর্থাৎ এক কথায় জনসংখ্যা এবং জনসংখ্যার নিরিখে রাজনীতি করার জন্য যে রাজনেতারা দিনের পর দিন হিন্দু মুসলমান ভাগাভাগি করবার চেষ্টা করছেন, বলছেন হিন্দুরা আমায় ভোট দিন, মুসলমান হিন্দু সবাইকে নিয়ে আমরা চলছি, কিন্তু চলছে আদতে মুসলমান তোষণ। এই যাবতীয় অভিযোগের বাতাবরণে থেকে সাধারণ মানুষ দিনের পর দিন পিছছেন, সাধারণ মানুষ দিনের পর দিন তাদের হাত খোয়াচ্ছেন, সাধারণ মানুষ দিনের পর দিন তাদের প্রাণের বলি দিচ্ছেন। তা সত্ত্বেও রাজনেতারা বলছেন উন্নয়ন চলছে, গণতন্ত্রের উৎসব চলছে। তারপরে একের পর এক বেনজির চিত্র বারংবার সামনে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন শুধুমাত্র একটি মহড়া মাত্র। এর আগের উদাহরণ, এর পরের উদাহরণ হয়তো আরও দেখবে বাংলা, কিন্তু বাংলার সেই ছবি, চিরাচরিত ছবি বদলাবে না। জনসংখ্যার নিরিখে রাজনেতারা দিনের পর দিন তাদের প্রোপাগান্ডা ছড়িয়ে যাবে, আর সাধারণ মানুষ একবারও ভাববেন না যে কাদের জন্য আপনারা কাজটা করছেন। দেখুন, আমরা জানি না তৃণমূল কংগ্রেস এ কাজ করেছে নাকি বিজেপি করেছে নাকি সিপিআইএম করেছে নাকি কংগ্রেস করেছে, যে কোনো দলভিত্তিক মানুষ হতে পারেন, কিন্তু শেষ বেলায় তারাও সাধারণ মানুষ। একবার ছবিটা দেখুন তো, এই ছবিগুলো সত্যি গণতন্ত্রের উৎসবের ছবি। ট্রাইব টিভি বাংলা যে ছবিগুলো দেখাচ্ছে, এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। দেয়ালের মধ্যে এখনো স্পষ্ট ছাপ কতটা গণতন্ত্রের উৎসব হয়েছে। দেখুন, এটা কোনো চকলেট বোম ফাটার উদাহরণ নয়, যে চকলেট বোম ফাটলে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গাতে একটি কালো ছাপ পড়ে থাকবে। এ ছাপ পুরোপুরি সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে এখানে বোমা পড়েছে। দেখুন, দেয়ালগুলো প্রমাণ রয়েছে যে সেখানে বোমা পড়েছিল। এই ভদ্রমহিলার কান্না, চিৎকার একবার ভালো করে দেখুন, এই ছবিটা ভালো করে দেখুন তামান্না খাতুনের, যে ছবিগুলো বারংবার প্রকাশ করছে হ্যাঁ, গণতন্ত্রের উৎসব তো চলছে, ভোট তো চলছে, রাজনৈতিক নেতারা তাদের গণতন্ত্রের উৎসবকে নিজেদের স্বায়ত্তশাসন কায়েম করার জন্য বারংবার সামনে আনছেন, কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাণ দিনের পর দিন বলি হচ্ছে, তারা রাস্তায় শুয়ে থাকছে, কিন্তু গণতন্ত্রের উৎসব উন্নয়নের নিরিখে নাকি চলেই যাচ্ছে। রাজনৈতিক নেতারা তারা বলে চলেছে ভুল হয়ে গেছে, তাদের ঠিক শাস্তি দেওয়া হবে। শাস্তি দিয়ে যদি সত্যি সুনির্দিষ্ট দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, তাহলে এই ঘটনা পরবর্তীকালে আর ঘটবে না, এটা কোনো সরকার বলতে পারে। দেখুন, যদি আমরা কোনো তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে প্রশ্ন করি, কিংবা বিজেপিকে এই বিষয়ে প্রশ্ন করি, কিংবা সিপিআইএম কংগ্রেসকে প্রশ্ন করি, তাহলে তারা নিজস্ব ভিত্তিক কিছু আলোচনা করবেন। তারা বলবেন কোনো সরকার আসলে পরে কি এটা হবে না, আমাদের সময় কি শুধুমাত্র এটা হচ্ছে, কত ব্যাখ্যা না। কিন্তু সাধারণ মানুষকে নিয়ে যারা দিনের পর দিন রাজনীতিটা করছেন, তাদের জীবনের বাজি নিয়ে যারা রাজনীতিটা করছেন, তাদের কথা কতজন ভাবছেন শুধুমাত্র নিজেদের দলভিত্তিক রাজনীতিটা বাদ দিয়ে?
অভিনন্দা, এটাই সবচেয়ে বড় ইঙ্গিত। অভাব, স্বভাব, রাজনীতি, এই তিন প্রেক্ষাপট এই মুহূর্তে বঙ্গ রাজনীতির কিংবা দেশীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড়সড় মাইল ফলক হয়ে দাঁড়াচ্ছে, যেটার সত্যি কোনো সলিউশন হয় কিনা কিংবা এই অসুখের সমাধান কি রয়েছে কোনো রাজনেতার কাছেই হয়তো নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, শুধুমাত্র তথ্যভিত্তিক নয়, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট দিয়ে, যে ঠিক সেই জায়গাতে, যে জায়গাগুলোকে আমরা অন্তত ফোকাসে এনেছি, সেই জায়গাগুলো সত্যি এই ঘটনাগুলো ঘটছে কিনা। একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে সরাসরি আপনাদের কথা বলবো আমরা, এবং আপনারা দেখতে পাবেন যে সত্যি গ্রাউন্ড জিরো রিপোর্ট ঠিক এরকমই উঠে আসছে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই 4 জেলা থেকে 4 প্রতিনিধি আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন। মুর্শিদাবাদ থেকে রয়েছে সাগর মণ্ডল, দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন গোপাল শীল, উত্তর 24 পরগনা থেকে রয়েছে সিরাজুল মিস্ত্রি, মালদা থেকে রয়েছে রুহুল আমিন। দেখো, আমরা ঠিক যে বিষয় নিয়ে আজ আলোচনা করছি, প্রথমেই আমি রুহুলের কাছে যাব। রুহুল একেবারে জলজন্ত উদাহরণ। কিছুদিন আগেই সাগরকে বলবো প্লিজ ভিডিও অন করো, আমি রুহুলের কাছে যাব। রুহুল, একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা হলো কিছুদিন আগে আমরা দেখেছি বাবলা সরকারের মতো উদাহরণ সামনে এসছে। বিগত দিনে গোষ্ঠী কোন্দল বারংবার সামনে এসছে। এই ঘটনা সত্যি কি দায় এড়ানোর মতো জায়গায় রয়েছে রুহুল? গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? বাকিরা প্লিজ মিউট রাখুন। একেবারে অর্জনদা, তোমাকে প্রথমে বলবো, সময় বদলাচ্ছে কিন্তু চিন্তা বদলাচ্ছে না। রাজনৈতিক দলগুলির নেতৃত্ব এবং যারা গ্রামে গঞ্জে ব্লকে বুথে পঞ্চায়েত স্তরে যারা রাজনীতি করছে, তারা ভোট আসলেই যেমন একে অপরের শত্রু হয়ে যায়, ভোটের পরেই কিন্তু তারা একে অপরে আবার মিত্রও হয়ে যায়। কোথাও কোথাও দেখা যায় চায়ের দোকানে একই চায়ের কাপে কিন্তু দুই দলের কিন্তু যারা নেতা, যারা ভোটের সময় যারা মারপিট করেছিলেন, খুনাখুনি করেছিলেন, তারা আবার এক হতে। কোথাও আবার দেখা গিয়েছে যে ভোটের সময়, ভোট আসলে ভোটের সময় রাজনৈতিক স্বার্থ কুলাপের জন্য তারা কিন্তু একে অপরকে বোমা গুলি করে খুন করেছেন। এমনও উদাহরণ রয়েছে মালদার বিভিন্ন ব্লকে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। তার পাশাপাশি তোমাকে জানাবো, কিছুদিন আগেই এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে মালদা জেলার একটা নয়নের মণি বলা যেতে পারে, মালদার নক্ষত্র বলা যেতে পারে, রাজনৈতিক নক্ষত্র বাবলা সরকার ওরফে দুলাল সরকার, তাকে কিন্তু খুন করে দেওয়া হয়েছিল তারই দলের নন্দ দুলাল সরকারের তরফে। এবং দলেরই নেতা মন্ত্রীরা কিন্তু, দলের নেতা মন্ত্রীদের কোথাও চেয়ারের যে একটা দাম, যে চেয়ারে বসার যে একটা রেস, সেই রেসে কোথাও কিন্তু পিছনে পড়ে যাচ্ছে নেতারা, এবং তার জেরে কিন্তু খুন হতে হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে আরেকটা যে ঘটনা তুলে ধরবো, ইদানিং যে ঘটনা ঘটেছে, যে ঘটনা কিন্তু গোটা রাজ্য গা শিউড়ে দিয়েছিল। মালদার কালিয়াচকে হাসু শেখ বলে এক তৃণমূল কর্মী, তার মাথাতে পাথর দিয়ে থেতলে খুন করে দেওয়া হয়েছিল। দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছিল, তারা কিন্তু বর্তমানে জেলে রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ মামলা রুজু করেছে এবং তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়েছিল পুলিশ। তাদের কাছ থেকে যেমনটা জানতে পাওয়া গেছিল যে তাদের কিন্তু একমাত্র লড়াই হচ্ছে জায়গা দখলের লড়াই, চেয়ার দখলের লড়াই। অর্থাৎ যে এলাকায় একটা নেতা থাকবে, সেই এলাকায় একটা নেতাই হবে না। কারণ বিগত বামফ্রন্ট আমলে, তোমাকে আমি বলবো অঞ্জনদা, মালদা জেলার যে ভৌগোলিক চিত্রটা ছিল, বাম জামানায় কিন্তু পায়ের চটি খসে গিয়ে তারপরে নেতা হওয়া যাচ্ছিল। বর্তমান শাসক দল এবং বিরোধী দলে উঠে এসে জুড়ে বসা নেতাদের পরিসংখ্যানটা কিন্তু অনেকটাই বেশি। এইটাও একটা বড় কারণ দেখা যাচ্ছে। মালদা জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা বলছেন, যারা দল ছেড়ে দল ত্যাগ করে তারা কিন্তু বর্তমানে শাসক দলে কিন্তু বড় বড় পদমর্যাদা পেয়ে যাচ্ছেন। কোথাও যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে তারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না। এটাও কিন্তু একটা বড় কারণ খুনের ঘটনা এবং এই যে গোলাগুলির ঘটনা কিন্তু মালদা জেলার। রুহুল, এক কথায় রুহুল যেটা বলার চেষ্টা করলো তা হলো অস্তিত্বের জন্য সংগ্রাম। দিনের পর দিন বিভিন্ন নেতারা শুধুমাত্র নিজেদের স্বায়ত্তশাসন কায়েম করবার জন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিচ্ছেন, পদক্ষেপ পর্যন্ত নিয়ে নিচ্ছেন। একে অপরের সঙ্গে হিংসার মতো ঘটনাও বারংবার সামনে আসছে। মালদার ঘটনা যেমন আমরা দেখাচ্ছি ইতিমধ্যে, অভিনন্দা, একেবারে আমরা মুর্শিদাবাদের ছবিটাও একটু দেখবো। সাগর জানতে চাইবো এই মুহূর্তের ঠিক ছবিটা কি ধরা পড়ছে, এবং আরেকটি বিষয় বলবো, যেখানে বিগত দিনে মুর্শিদাবাদে এই ওয়াকফ আইন নিয়ে যে বিভৎস ঘটনাগুলো ঘটেছে, যার জেরে প্রাণও হারিয়েছেন প্রচুর মানুষ, ঘর ছাড়া হয়েছেন শামসেরগঞ্জ এবং বিভিন্ন জায়গার মুর্শিদাবাদের, যে এই ধরনের চিত্রগুলো উঠে এসেছে। এই মুহূর্তে চিত্রটা ঠিক কিরকম এবং কি কি ধরনের ঘটনা ঘটেছিল, বিস্তারিত।
কোনো কারণে সাগরের নেটওয়ার্ক মিস করছে। আমি এখানে সরাসরি দক্ষিণ 24 পরগনা চলে যাব গোপাল শীলের কাছে। গোপাল, একটা বিষয় বারংবার যেটা আমরা দেখে এসেছি ভাঙড়ে, বিগত দিনে বারংবার আমরা দেখেছি একে অপরের সঙ্গে হয় গোষ্ঠী কোন্দল কিংবা গোষ্ঠী কোন্দলের জেরে একেবারে তুলসী মেদি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু বিজেপি শিবির থেকে তোলা হয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি ভাঙড়ের বুকে বড় বড় সকেট বোমা কিংবা তাজা বোমা উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা থেকে শুরু করে। এটাই কি এখন রাজনীতির মূল ট্রেন্ড? নিজেদের জায়গা ধরে রাখার জন্য বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র সব লাগছে? গোপাল, দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানো 2023 রাজনৈতিক অর্থাৎ নির্বাচন থেকে যদি ধরি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নির্বাচন থেকে যদি ধরি দক্ষিণ 24 পরগনা জেলার পরিসংখ্যান, সেখানে কিন্তু দেখা গেছে ভারতবর্ষের 6ষ্ঠ স্থানে রয়েছে কিন্তু দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ 739টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 6ষ্ঠ স্থানে দক্ষিণ 24 পরগনা, এবং রাজ্যের মধ্যে বৃহত্তম এই জেলা। এই জেলার মধ্যে ভাঙড় কিন্তু রাজনৈতিক হিংসার 1 নম্বরে রয়েছে, তারপরেই রয়েছে মগরাহাট, তারপরেই রয়েছে বজবজ। এমন একটি পরিসংখ্যান দিতে গেলে হাড়হিম করা ঘটনা, যেখানে কিন্তু পরিষ্কার অঞ্চল। তুমি একটা জিনিস দেখো, গ্রাম পঞ্চায়েতের নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, বিধানসভা থেকে গত লোকসভা নির্বাচন, এই নির্বাচনের বলি দক্ষিণ 24 পরগনা 9 করে ইতিমধ্যে কিন্তু 27 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা। তবে পরিসংখ্যান বলছে তা বেশিরভাগ মৃত্যু হয়েছে শাসক দলের লোকে, আর আঙুল উঠেছে সবই আইএসএফ এবং বিজেপির দিকে। এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভাঙড় এখন টান টান উত্তেজনা রয়েছে, কারণ আগামী 2024-এর যে বিধানসভা নির্বাচনের আগে শওকত মোল্লা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে না ইতিমধ্যে যে জয়েন্ট করেছে সেই আবাসের দিকে, তার নিয়ে কিন্তু একটা জোর চাঞ্চল্য ছড়িয়েছে অঞ্জন। তবে একটা জিনিস তোমাকে বলি, এই যে রাজনৈতিক হিংসা, নিজেদের মধ্যে নিজেদের ভ্রাতৃত্ববোধের হিংসা, একে অপরে মারামারি, এটা কিন্তু চলছে। তবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ইতিমধ্যে ভাঙড় কিন্তু সবাই নজর রয়েছে, বিশেষ করে আরাবুল এবং শওকত মোল্লা। তুমি দেখেছো শওকত মোল্লা কিন্তু ইতিমধ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছে। শওকত মোল্লার সঙ্গে আরাবুলের যে পরিসংখ্যান, আরাবুলকে ইতিমধ্যে বা তার ছেলে হাকিমুল্লাহকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু শওকত মোল্লার পিছনে যেন তাড়া করছে নতুন ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যাকে নিয়েছে, সেই তার আবাসের দিকে, তার দিকে কিন্তু একটি বিশেষ নজর থেকে গেছে। আর ভাঙড় কিন্তু রাজনৈতিক চর্চার উঠতে প্রতিদিন গোলা, বালি, বম, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার। গতকালই আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, জেনে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চা কিন্তু সেই ভাঙড় রঞ্জন। একেবারে তুমি যেমনটা বললে, যেদিকে আলোকপাত করলে তা হলো, একদিকে আমরা সবাই জানি ফুরফুরা শরীফের কথা প্রত্যেকে জানি, কাসেম সিদ্দিকী তাকে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বসানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উল্টো দিকে শওকত মোল্লা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জায়গা এবং অত্যন্ত হেভি ওয়েট একজন নেতা, তার পোস্ট ঘিরে পর্যন্ত যথেষ্ট টান উত্তেজনা ছিল, বিশেষ করে রাজনীতির ময়দানে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্রমাগত যে ফাটলের ছবি সেটা বারংবার ধরা পড়েছে, কিন্তু দেখুন ফাটল নিয়ে আমাদের সাংবাদিকদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের মূল মাথা ব্যথার বিষয় হচ্ছে সাধারণ জনগণ, আম জনতা, এবং ঠিক সেই আম জনতা যখন এই ফাটলের জন্য ক্রমাগত কোনো না কোনো হয় বিস্ফোরণ নয় আগ্নেয়াস্ত্র বিভিন্ন কিছুর সম্মুখীন হচ্ছেন, তখনই প্রাইম টাইম ইঙ্গিত রাখতে হচ্ছে। অভিনন্দন। একদমই, এবারে চলে যাব মুর্শিদাবাদ থেকে, সাগর রয়েছে প্রতিনিধি। সাগর, মুর্শিদাবাদের ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসাচারে ঠিক কি ছবি ধরা পড়েছে, এবং যেখানে আমরা বিগত দিনে, খুব একটা বেশি দিনের কথাও নয়, যেখানে ওয়াকফ আইন নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল শামশেরগঞ্জ এবং এই সমস্ত জায়গাগুলোতে, যেখানে প্রচুর মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে, তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, প্রাণ হারিয়েছে প্রচুর মানুষ, ঠিক কি আপডেট রয়েছে মুর্শিদাবাদের? একদমই দেখো অভিনন্দন, আমরা সেই চিত্র কিন্তু আমরা গোটা বাংলা দেখেছে যে মুর্শিদাবাদের যে জঙ্গিপুর সাব ডিভিশনে, সেই জঙ্গিপুর সাব ডিভিশনে কিন্তু ওয়াকফ বিল আইন প্রত্যাহারের দাবি নিয়ে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং যে যারা বিরোধী করেছিল, যারা ওই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, তাদের সঙ্গে কিন্তু পুলিশের একদম খণ্ড যুদ্ধ লেগেছিল। পাশাপাশি অনেকজনকে, হিন্দুদের অনেক পরিবারকে কিন্তু ঘরছাড়া হয়ে পার্শ্ববর্তী জেলা মালদা থেকে আশ্রয় নিতে হয়েছিল। আমরা সেই চিত্র কিন্তু দেখেছি, কিন্তু একই সঙ্গে কিন্তু বাবা এবং ছেলে দুইজনকেই কিন্তু পিটিয়ে খুন করেছে,
প্লাস পুলিশের ছোড়া গুলিতেও কিন্তু একজন আমরা জখম হয়েছিল, সেই চিত্র আমরা দেখেছি। তবে মুর্শিদাবাদ প্রত্যেক দিনই কিন্তু খবরের শিরোনামে থাকে, কোথাও বোমা উদ্ধার বা কোথাও আগ্নেয় অস্ত্র উদ্ধার, এরকম পরিস্থিতি কিন্তু যত বিধানসভা ভোট দেখো যত আগেই আসছে তত কিন্তু মুর্শিদাবাদ কিন্তু আস্তে আস্তে একটি অন্যরকম রূপ নিয়ে নিচ্ছে। তবে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিকের পক্ষ থেকেও কিন্তু একটি চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং প্রভাব পড়ছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রেও। যে হারে ওয়াকা বিল আইন এবং এই যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে যে হারে বোমা উদ্ধার, যে হারে গুলি উদ্ধার এবং যে হারে বন্দুক উদ্ধার হয়েছে, এবং আমরা সেই চিত্র দেখেছি যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বোমা বাঁধতে গিয়েও কিন্তু বিস্ফোরণে কিন্তু মারা গেছে। এবং মুর্শিদাবাদে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ভরতপুরের একটি জায়গা থেকে বন্দুক তৈরি কারখানাও কিন্তু আমরা হদিশ পেয়েছিলাম এবং সেই খবর কিন্তু আমরা টাইপ টিভি বাংলাতে দেখিয়েছিলাম। তবে মুর্শিদাবাদের যে বিধানসভা ভোট যত আগিয়ে আসছে তত কিন্তু উত্তপ্ত হয়ে পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদ। অভিনন্দন। একদমই, অসংখ্য ধন্যবাদ সাগর। একেবারে তাই। এবার সরাসরি সাগরের থেকে আমি সাগরের কাছে আবারও আসবো, আরও অনেক কিছু প্রশ্ন রয়েছে, অনেক ইঙ্গিত দেওয়ার রয়েছে দর্শককে। আমি এখানে সরাসরি বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রয়েছে আমাদের সঙ্গে। সিরাজুল, বসিরহাটের ছবিটাও কিন্তু নেহাত ভুলে যাওয়ার মতো নয়। শেখ শাহজাহানের কথা বারংবার আমাদের মনে পড়ে, শেখ শাহজাহানের স্মৃতি আমাদের মনে পড়ে যায়। ইঙ্গিত একটি জায়গাতেই, তা হলো এত বড় বড় দুর্নীতির কথা সামনে আসে, এত বড় বড় হিংসার ঘটনা সামনে আসে, পুলিশ প্রশাসনের ভূমিকা তাদের কি থাকে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যেই বা প্রতিক্রিয়া ঠিক কী উঠে আসে অন্তত বসিরহাটের ক্ষেত্রে? সিরাজুল। সিরাজুল, আমার কথা শোনা যাচ্ছে? কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি আবারও সরাসরি রুহুলের কাছেই চলে যাব। রুহুল, যে ছবিটা তুমি বারংবার তুলে ধরবার চেষ্টা করলে, আমি আবারও ঘুরে ফিরে একটি জায়গাতেই যাব, তা হলো বিগত দিনের পুলিশ প্রশাসনের ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে ঠিক 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার ঠিক আগে ভাগে প্রাককালে সাধারণ মানুষের মধ্যে তুমি ঠিক কী প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? কতটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে রুহুল? দেখো, বিগত কয়েক মাস ধরে যেভাবে মালদায় সন্ত্রাসী যে হামলা চলছে, যেখানে গুলি, বারুদ এবং বোমা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা ব্লকের এক একটা এলাকায় দেখা যাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু দুষ্কৃতীদের আনাগোনা মালদায় বাড়ছে। যেমন চুরি তেমনি ডাকাতি, তেমনি কিন্তু বোমা ছুড়ে আহত হচ্ছেন বেশ কয়েকজন যুবক। প্রতিদিন কিন্তু শিরোনামের মালদা জেলা কিন্তু থাকছে। তার পাশাপাশি তুমি যেমনটা বললে, সাধারণ মানুষের একটাই প্রশ্ন, সাধারণ মানুষ নিরাপত্তা চায়। সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তার অভাব ভোগ করছে মালদা জেলাবাসী। তেমনই কিন্তু তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন ব্লকের বিহার বাংলা লাগোয়া যে সমস্ত সীমানা রয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া সীমানা রয়েছে, সেই সমস্ত সীমানায় কিন্তু নাকা চেকিং পয়েন্ট, অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড, যে রুটিন যে চেকিং, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন নাকা চেকিং পয়েন্টগুলো থেকে কিন্তু পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। তার পাশাপাশি বেআইনি মাদক কারবারিদের ধরে ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এমতো অবস্থায় বিগত পঞ্চায়েত নির্বাচনে তোমাদের যে ছবিটা তুলে ধরেছিলাম আমরা ট্রাইব টিভি বাংলায়, যে বিগত পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার কালিয়াচক, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, মালদা জেলার চাচল, এই তিনটি এলাকা, বিশেষ করে এই তিনটি এলাকায় কিন্তু অগ্নিগর্ভ হয়েছিল এবং রীতিমতো দাউ দাউ করে মোটর বাইকে আগুন জ্বলতে দেখা দিয়েছিল এবং দুই পক্ষ অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ যেমনটা দেখা গিয়েছে, দুই রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মারপিটও দেখা গিয়েছে এবং একে অপরকে খুনাখুনির ঘটনাও কিন্তু সামনে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর যে বিধানসভা নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবে মালদা জেলা পুলিশ, তা নিয়েও কিন্তু নিরাশায় দিন ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কিন্তু একেবারে দাবি যে কেন্দ্রীয় বাহিনী যেমনটা থাকবে, তার পাশাপাশি মানুষকে অর্থাৎ সাধারণ যারা জনগণ, যারা ভোটার, যারা বুথে গিয়ে ভোট দিবে লাইনে দাঁড়িয়ে, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরেই কিন্তু 2026-এর নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখনো তোমাকে জানিয়ে রাখবো, তারা কিন্তু রাস্তা, পানীয় জল, এই সমস্ত সংকট নিয়ে কিন্তু এলাকায় তারা কিন্তু ভোট বয়কটেরও ডাক দিয়েছে। যদি আগামী দিনে তাদের এই জায়গাগুলো, রাস্তাগুলো এবং নদী নালার যে চ্যানেল, সেগুলো যদি পূরণ করা না হয়, দাবিগুলো পূরণ করা না হয়, তারা কিন্তু 26-এর বিধানসভা ভোটও বয়কট করবে, এমনটা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অঞ্জনদা। একদমই রুহুল, এবারে চলে যাব বসিরহাটের থেকে সিরাজুল রয়েছে প্রতিনিধি। সিরাজুল, বসিরহাটের ক্ষেত্রে যে ভোট পরবর্তী হিংসা, যার জেরে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে, নিরাপরাধ মানুষগুলোর প্রাণ যাচ্ছে, এবং সেখানকার প্রশাসনের কি ভূমিকা এবং তারা ইতিমধ্যেই কতটা আতঙ্কিত, তার কারণ সামনে আবারও নির্বাচন রয়েছে 26-এর, সেক্ষেত্রে তাদের মধ্যে কতটা আতঙ্কিত বা সেখানকার ঠিক কি ছবি ধরা পড়ছে? সিরাজুল।
দেখো তুমি যেটা তোমাকে জানিয়ে রাখি, বারাকপুর লোকসভা নির্বাচনের আগে ফলাফল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু বিজেপি কর্মী বাড়িতে বোমা এবং গুলি নিয়ে কিন্তু হামলা করা হয় এবং পাশাপাশি 2024 সালে নৈহাটি কলেজের সামনে তৃণমূলের নেতাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনা কিন্তু উঠে এসেছিল আমাদের ট্যাপটি বাংলার ক্যামেরায়। পাশাপাশি যে ভাটপাড়ায় কিন্তু গুলিবিদ্ধ হন তৃণমূলের নেতা কিন্তু অশোক সাউ, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। পাশাপাশি বারাকপুর বিধানসভা হলের সময় তৃণমূলের অভ্যন্তরীণ ঘটনায় সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও নৈহাটি বিধানসভা সবুজ চৌধুরীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং পাশাপাশি বারাকপুরে তৃণমূল কর্মী রহস্য মৃত্যু ঘিরে রক্তাক্ত অবস্থায় রাস্তা ধারে পড়ে থাকতে দেখেছিল এলাকার বাসিন্দারা, তাই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং পাশাপাশি বারাসাতের পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু এই পর্যন্ত প্রায় 1 বছরের মধ্যে প্রায় 60টি বোমা কিন্তু ইতিমধ্যে উদ্ধার করেছে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে। তার পাশাপাশি দত্তপুকুর এবং যে রামডাঙ্গা সেই জায়গাগুলো কিন্তু বোমাবাজিতে মৃত্যু হয়েছে, ঘটনা ঘটেছে। পাশাপাশি শেষমেশ যেটা দেখা যাচ্ছে ভাটপাড়া এবং জগদ্দল এই সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু বোমাবাজি হয়েছে। এবার আসছি বসিরহাট মহকুমার দিকে। বসিরহাট মহকুমায় কিন্তু হাড়োয়ায় কিন্তু ব্যাপক হারে বোমাবাজি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যেখানে হাড়োয়ায় এই যে কালিয়াগঞ্জের যে ঘটনা, যে ছাত্রীর যে বোমায় মৃত্যু হয়েছে সেই ঘটনা কিন্তু হাড়োয়া আরো একবার উস্কে দিল কিন্তু পৌলমী হালদার। অর্থাৎ এখান থেকে 7 বছর আগে পঞ্চায়েত ইলেকশনের সময় সেই সময় সকালবেলা প্রতিদিনকার মতো সেই পৌলমী হালদার তিনি কিন্তু ফুল কুড়াতে গিয়েছিলেন সেই ফুল গাছতলায়। অর্থাৎ সেই গাছের গোড়ায় কিন্তু পড়েছিল একটি তরতাজা বোমা, সেই বোমাটিকে বল ভেবে হাতে করে নিয়েছিল সেই পৌলমী হালদার। নেওয়ার পরে তার দাদুর কাছে ছুটতে ছুটতে যায়, দাদু খেলনা পেয়েছি, বল পেয়েছে। দাদু তখন বলে দিদি ভাই ওটা কিন্তু বল নয়, ওটা কিন্তু বোমা আছে। তখন সেই পল্লমী কিন্তু সেইটাকে ছুঁড়ে ফেলে দেয়, তারপরে সেটা কিন্তু ব্লাস্ট হয়, ব্লাস্ট হয়ে সেই পল্লমী কিন্তু বাম হাত উড়ে যায়। সেই ঘটনায় রীতিমতো যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এবং শুরু হয় রাজনৈতিক চর্চা। একের পর এক চর্চা শুরু হয়, চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরে কিন্তু পাশে দাঁড়ায় সেই সময়কার বিধায়ক, তৃণমূলের বিধায়ক সেই সময়কার দিব্যেন্দু বিশ্বাস, তিনি পাশে দাঁড়ায় এবং তিনি কিন্তু কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সেই পল্লমী হালদারের কিন্তু একটি পায়ের হাত অর্থাৎ কৃত্রিম হাত তৈরি করে দেন 8 লক্ষ টাকার ব্যয়ে। তারপরে তিনি কিন্তু যথেষ্ট পড়াশোনায় তখন কিন্তু তার বয়স ছিল এবং তিনি কিন্তু সেই সময় সেই পল্লমী হালদার 3য় শ্রেণীর ছাত্রী ছিল। অর্থাৎ এখন তার বয়স কিন্তু হয়ে গেছে 15 বছর। এখন যে অভিযোগ যেটা সেই পল্লমী হালদার তুলছে যে তার বয়স যেহেতু 15 বছর, ক্লাস 10-এর ছাত্রী, তার সেই যে কৃত্রিম হাত দিয়েছিল সেই হাতটি তার আর এখন খাটছে না, যার কারণে অসহায়ে দিন গুজরান করছেন কি পল্লমী হালদার এবং পরিবারের সাথে বলতে চাইছো যে বিগত দিনে প্রচুর ভোট পরবর্তী হিংসার জেরে অনেক নিরাপরাধ মানুষের প্রাণ গেছে, এরকম একটি নাবালিকা যার হাত খোয়াতে হয়েছে এরকম ভোট পরবর্তী হিংসার জেরে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর সামনেই বলা যেতে পারে আর কয়েক মাস পরেই কিন্তু সেই নির্বাচন, বিধানসভা নির্বাচন, তার আগে এই যে এতগুলো ঘটনা বিগত দিনে ঘটে গেছে, যে যে জায়গাগুলো তুমি উল্লেখ করলে, যে যে ঘটনাগুলো তুমি উল্লেখ করলে, সেক্ষেত্রে সাধারণ মানুষ, বসিরহাটের মানুষদের মধ্যে কতটা আতঙ্ক বা কতটা ভয় ভীতি লক্ষ্য করা যাচ্ছে, কি প্রতিক্রিয়া তাদের তরফে? সিরাজুল। হ্যাঁ দেখো, পল্লমীর মুখে কিন্তু আজকে যেটা আমরা শুনতে পেলাম, পল্লকের মুখে কিন্তু এখনো কিন্তু সেই ভোট আসলে সেই আতঙ্কের ছাপ কিন্তু ফুটে ওঠে। তার পাশাপাশি শুধু পল্লমী নয়, আরো বিস্তীর্ণ জায়গায় কিন্তু যেমন একদিকে বোমাবাজি হয়েছে, অন্যদিকে গুলি হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী। হাড়োয়াতে যেটা গোষ্ঠী, একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে বিরোধীর সাথে সংঘর্ষ, এই নিয়ে কিন্তু হাড়োয়া উত্তাল এবং বসিরহাট মহকুমা শুধু হাড়োয়া বলে না, হাড়োয়া, মিনাখা এবং বাদুড়িয়া এবং হিঙ্গলগঞ্জ এই কটি জায়গাতে কিন্তু গুলি এবং বোমাবাজি যথেষ্ট পরিমাণে হয়েছে এবং ভোট আসাকাল আগে কিন্তু এগুলো দেখা যায়। যে নির্বাচন যত এগিয়ে আসছে, ভোট যত এগিয়ে আসছে, তত কিন্তু উত্তেজনা সৃষ্টি তৈরি হচ্ছে এবং বসিরহাট মানুষ কিন্তু বেশ কিছু জায়গায়, বসিরহাট মহকুমার বেশ কিছু জায়গায় এবং বারাসাত মহকুমার জেলার বেশ কিছু জায়গায় কিন্তু সেখানে উত্তর চব্বিশ পরগনা জুড়ে কিন্তু বিশিষ্ট জায়গাগুলো থেকে সেখানে কিন্তু আতঙ্কের সৃষ্টি তৈরি হয় ভোট আসার আগে। কারণ মানুষ কিন্তু ভোট আসে জানে কিন্তু এখানে বোমাবাজি হবে, গুলি হবে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং তারা কিন্তু আতঙ্কের মধ্যে থাকে বেশ কিছু মানুষ এবং সেই পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভোট পাড়িতে হয়। ভোট পাড়িতে হওয়ার পর কিন্তু কখনো দেখা গেছে মানুষের প্রাণ চলে যেতে, কখনো আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তার হাত উড়ে যেতে একাধিক ঘটনা কিন্তু উঠে এসেছে। একাধিকবার সামনে নির্বাচন আসছে, আবার কিন্তু সেই মানুষের মধ্যে আতঙ্কের ছায়া পরিবেশ কিন্তু আবার শুরু হতে চলেছে, যেটা আমরা পল্লবীর মুখ দিয়ে আজকে আমরা শুনতে পেলাম। তিনি কিন্তু এখনো ভোট আসলে তার কানে কিন্তু সেই তার চোখে মুখে কিন্তু আতঙ্কের ছাপ কিন্তু ফুটে হচ্ছে, এমনটাই কিন্তু পল্লবী জানিয়েছে। পল্লবী পাশাপাশি বসিরহাটের মানুষ কিন্তু ভোট আসা মাত্রই কিন্তু তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে, কারণ ভোট কবে শেষ হবে, তারা এই অপেক্ষাটাই করেন যে ভোট কবে শেষ হবে, কারণ তারা স্বাধীনতা চায়। কারণ এই যে মারামারি, খুনোখুনি, বোমাবাজি, গুলি
এটা কিন্তু অনেকটা বেশিরভাগ মানুষ কিন্তু দেখতে চায় না। দেখো, সংবিধানে 3টি স্তর রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। আর ঠিক এই 3টে স্তরের মধ্যে রাজনৈতিক নেতারাও পড়ে যায়। আর ঠিক সেই নেতাদের যদি এ ধরনের ধারণ এবং পোষণ থাকে, আমি কেন বলছি ধারণ পোষণ, তার কারণ তাদের নিরিখেই তো এইসব সমর্থকেরা বিভিন্ন সময় নানান রকম অপ্রীতিকর কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, শুধু বিজেপি নয়, সিপিআইএম কিংবা কংগ্রেস নয়, যে কোনো দলের যদি নেতা কর্মীরা সমর্থকেরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটা সমাজের ঠিক কোন দিককে নির্দেশ করে। আজ আমি সবার থেকে ঠিক এই বিষয়ে জানার চেষ্টা করব। আমি প্রথমেই চলে যাব সরাসরি গোপাল শীলের কাছে। গোপাল, একটা বিষয় এখানে বারংবার উঠে আসে, তা হলো তোমার জেলাতেও সরাসরি আমরা দেখতে পাই সেখানে সাক্ষরতার হার যথেষ্ট রয়েছে। তাহলে শিক্ষিত সমাজের মধ্যে কেন এতটা নিপীড়ন কিংবা অধৈর্য বিষয়গুলো উঠে আসে, যেখান থেকে বারংবার এরকম অপ্রীতিকর ঘটনাগুলোর সম্মুখীন হয় সমস্ত বাংলা? সাক্ষরতার হার বাড়লে, শিক্ষিত লোকের হার বাড়লে এ ধরনের অপ্রীতিকর কাজ তো হওয়ার কথা নয়। গোপাল, দেখো, যে তুমি যে কথা বলেছো, তোমাকে বলি, যেখানে নির্বাচনে যদি জয়লাভ করা যায়, অর্থাৎ নির্বাচন মানে রাজাসনের একটা ছোটখাটো পদে জেতা মানেই সে যে সর্বা হচ্ছে। আগে মানুষ ছিল, মানুষের সেবায় কাজ করবে, রাজনৈতিক জিতে বেশ কিছু রাজনৈতিক দল মনে করতো। এখন কিন্তু রাজনৈতিক দল যারা দাঁড়াচ্ছে, জিতছে, পরিকল্পনা তাদের মধ্যে রয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করে বড় হবে, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা কিভাবে থাকবে, সে চিন্তা ভাবনা করতে গিয়েই কিন্তু এই রাজনৈতিক খেয়ে আসছে। এবং কোন দল বড়, তোমাকে যেটা আমি বলছিলাম ভাঙনের কথা, শুধু ভাঙন নয়, আমরা পাশাপাশি যদি বিষ্ণুপুরকে দেখি, সমস্ত দক্ষিণ 24 পরগনাটাকেই ফোকাস করতে চাইছি। একদম টোটাল আমি তোমাকে বলি, বিষ্ণুপুরের কথাও তুমি একবার মনে করিয়ে দিই। বিষ্ণুপুরে দেখো, একজন বিজেপির প্রার্থী, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। কাদের দিকে আঙুল উঠলো? শাসক দলের দিকে আঙুল উঠলো, সেখানে তার মৃত্যু হলো। অন্যদিকে দেখা গেছে, শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর এলাকায় সেখানেও দেখা গেল এক তৃণমূল কর্মীর দাদার মৃত্যু হলো, আঙুল তুললো আইএসএফ এর দিকে। এই যে রাজনৈতিক সংঘর্ষ, কোথাও মা তার ছেলেকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে, ভাই তার দাদাকে হারাচ্ছে, কিংবা দাদা তার ভাইকে হারাচ্ছে, এই যে মর্মান্তিক ঘটনা। আর এই যে 2026 আবার যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন মানে আবার যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেটা তুমি বুঝতে পেরেছো। একদম 2026 লোকসভা বিধানসভা নির্বাচন আসছে মনে করে প্রত্যেকটি জায়গায়, মগরাহাট, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর থেকে আরম্ভ করে বজবজ, ক্যানিং, গোসাবা, ভাঙড় ক্যাম্প থেকে আরম্ভ করে রাজপুর সোনারপুর, কোথাও বাদ যাচ্ছে না, শুধু বম স্তূপ। বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। রাজনৈতিক তরজা তুঙ্গে কেউ বলছে বিজেপি রেখেছে, বিজেপি বলছে তৃণমূল, আবার কোথাও বলছে আইএসএফ। তার মানে কারণ না কারণ তো মৃত্যু হবে, কোথাও না কোথাও তো বম পড়বে। এই যে শিক্ষিত সমাজ বলে তুমি যেটাকে বলছো, দক্ষিণ 24 পরগনার শিক্ষার হার অনেক বেশি। শিক্ষিত সমাজ কিন্তু একদম যখন ভোট যুদ্ধে নেমে যায়, কে বাবা, কে দাদা, কে মা, কে ভাই বোন, কে আত্মীয় স্বজন ভুলে যায়। রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য দিনের পর দিন তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। সেই লড়াই আগামী দিনে বড় যুদ্ধ, মহারণ হিসাবে আসছে বলে মনে করা হচ্ছে। তাই আমি ঠিক এখান থেকে সরাসরি রুহুলের কাছে যাব। তাহলে রুহুল, এটা শুধুমাত্র বাসন ঠোকাঠুকি নয়, সমাজের মূল ক্যান্সার আরো চাই। দেখো অঞ্জন, তোমাকে প্রথমেই যেমনটা বললাম যে সমাজের কিন্তু মূল অংশ হচ্ছে রাজনৈতিক নেতাদের চেয়ার, অর্থাৎ চেয়ারের লড়াই। এখানে কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা রাজনৈতিক সংগ্রামে যুক্ত হচ্ছে না। তোমাকে যেমনটা উদাহরণ দিলাম, বিগত বামফ্রন্ট সরকারের আমলে যেমন নেতা হতে গেলে জুতার চটি ক্ষয় করে যেতে হতো, এবং বড় পদে কিন্তু যেতে গেলে কিন্তু একটা সাংগঠনিক একটা পদমর্যাদার দাম ছিল, গুরুত্ব ছিল, সেখানে কিন্তু তাদেরকে উঠতে হতো এবং সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করতে হতো। আর বর্তমানে কিন্তু ডানপন্থী রাজনীতি, অর্থাৎ শাসক দল এবং বর্তমানে কিন্তু যে দল রয়েছে তাদের কিন্তু বলা যেতে পারে যারা বহিরাগত, অর্থাৎ অন্য দল থেকে তারা কিন্তু রীতিমতো শাসক দলে এসছে এবং শাসক দলে আসার পরে একটা ক্যান্সার সৃষ্টি করছে। যেমনটা তোমাকে গোপাল শীল যেমনটা বলছিলেন আমাদের প্রতিনিধি সহকর্মী, যে কোথাও রাজনীতিতে যখন জড়িয়ে পড়ে, রাজনৈতিক তরজা যখন জড়িয়ে পড়ে, সেখানে দাঁড়িয়ে কিন্তু না বাবা, মা, বোন, ভাই, আত্মীয় স্বজন কাউকে কিন্তু চেনা যায় না। তখন কিন্তু তার মূল লক্ষ্য থাকে কিন্তু ভোটে জেতা এবং সেই চেয়ারটাকে কিন্তু গ্রহণ করা এবং সেই চেয়ারে কিন্তু বসে যাওয়া এবং তারপর শাসক দলের হয়ে শাসন করা, এমনটাই কিন্তু বর্তমান কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার নিরিখে কিন্তু প্রাণহানি হচ্ছেন কিন্তু সাধারণ মানুষের, এবং জনগণ কিন্তু যারা নিরীহ মানুষ, যারা ভোট দিতে আসছেন, তাদেরও কিন্তু কোথাও কোথাও মৃত্যু ঘটছে। অঞ্জন,
একেবারে তাই। রুহুল, সাগর এবং তার সঙ্গে সঙ্গে সিরাজুল এবং গোপাল আমাদের সঙ্গে জুড়ে ছিলেন। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ট্রাইব টিভি বাংলায় এই মুহূর্তে আমরা যে বিষয়ের দিকে আজ আলোকপাত করার চেষ্টা করেছি তা হলো জেলা ভিত্তিক ক্রাইম রেট এবং সেই ক্রাইম রেটের মূল নেপথ্যে কারণগুলো ঠিক কী কী উঠে আসতে পারে। দেখুন, সম্ভাব্য অনেকগুলো কারণ উঠে আসতে পারে। তার মধ্যে রয়েছে জাতিগত কারণ, তার মধ্যে রয়েছে দলগত কারণ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেস প্রত্যেকটি ক্ষেত্রে দলভিত্তিক কোনো কিছু উঠে আসতে পারে, কিংবা গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা বারংবার আমরা সামনে দেখতে পাচ্ছি। অন্তত যত 26-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় আসছে ততই যেন গোষ্ঠীকোন্দল বেড়ে যাচ্ছে। না, এই গোষ্ঠীকোন্দল দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব নয়, এই গোষ্ঠীকোন্দল যা দেখা যাচ্ছে তা হলো হিন্দু এবং মুসলমানের মধ্যে। হয়তো এটা শুনতে খুব অবাক লাগছে, কিন্তু এটা সত্যি। বারংবার বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যে কথা বারংবার বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ ততটাই হয়তো ভয়ভীত হচ্ছে। দেখুন, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যদি আমরা অ্যানালিসিস করি তাহলে একটা বিষয় উঠে আসে, তা হলো মাইনরিটি ভোট। অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে মাইনরিটি ভোট অত্যন্ত একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল এবং ঠিক সেই জায়গায় কখন 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে এবং ওয়াকফ সংশোধনী আইন এখনো পর্যন্ত সাধারণ মানুষ ভুলে যেতে পারেনি। এবং সাধারণ মানুষ বলতে আমি বলতে চাইছি মাইনরিটি ভোট, অর্থাৎ মাইনরিটিরা, অর্থাৎ সংখ্যালঘুরা সরাসরি এই বিষয়কে এখনো পর্যন্ত আলাদা করে দেখছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ওয়াকফ সংশোধনী আইন একটু হলেও ফরে যাচ্ছে, কিন্তু বিজেপি বারংবার হিন্দু 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 বলতে বলতে মুসলমানদের, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আরও বেশি ভীত সন্ত্রস্ত করছেন, যার জের সরাসরি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ওপরও পড়তে শুরু করছে। তাই এই আগুন খেলায় যা দিনের পর দিন দলগুলো নেমেছে তার শেষ বেলা অবধি হয়তো প্রতিক্রিয়াগুলো এরকমই আসতে পারে বারংবার। দেখুন, গতকালের যে ঘটনা, সে ঘটনা হয়তো কোনো গোষ্ঠীকোন্দল নয়, কিন্তু একটা বিষয় এখানে উঠে আসে, তা হলো কেন হঠাৎ বিজয় মিছিলের মধ্যে সকেট বোমা ব্যবহার করা হচ্ছে। সকেট বোমা যেমন তেমন বোমা নয়, কেন সাধারণ মানুষের কাছে এই সকেট বোমা এতটা উপলব্ধ হয়ে যাচ্ছে? আগ্নেয়াস্ত্র কি করে সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে? পুলিশ প্রশাসনের ভূমিকা ঠিক কী থাকছে? এবং রাজনৈতিক নেতা কর্মীদের ভূমিকা নিশ্চয়ই এমন এক জায়গায় রয়েছে যার জন্য তাদের সাকরেতরা, তাদের সমর্থনকারীরা প্রত্যেকে খুলেআম জনতার সামনে বোমা ফেলে দিচ্ছেন কিংবা আগ্নেয়াস্ত্র ফেলে দিচ্ছেন। হয়তো এই আগ্নেয়াস্ত্র যিনি ফেলেছেন তিনি হয়তো কোনো ছোটো মোটো নেতা হতে পারেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু যে বা যার দৌলতে এই কাজগুলো হচ্ছে তাকে ধরছে কজন? অর্থাৎ রাঘব বোয়ালকে কবে ধরা হবে? কান টানলে মাথা আসে। অর্থাৎ এ জায়গায় এই কান এবং মাথা, এই দুটো বিষয়কে কেন ধরা যাচ্ছে না, সমাজের ক্যান্সারকে কেন ধরা যাচ্ছে না, এটাই তো সবচেয়ে বড় ইঙ্গিত। সমাজের মূল স্তরে কেন এখনো পর্যন্ত ঢোকা যাচ্ছে না, যেখান থেকে এই বোমা, বারুদ, আগ্নেয়াস্ত্র এই সব কিছুকে ব্যান করা যায়। অন্তত বাংলার ক্ষেত্রে উইদাউট লাইসেন্সে কি করে এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে বাংলার সরকার ঠিক কি ভাবছে, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছে, কি করেই বা সাধারণ মানুষের কাছে এতটা উপলব্ধ হয়ে যাচ্ছে আগ্নেয়াস্ত্র? কে ভাবছে, কজন ভাবছে, কজনই বা প্রশ্ন তুলছে তখন যখন কারো প্রাণের বলি হচ্ছে। ভোটের উৎসবে প্রাণের বলি প্রথমবার নয়, সাধারণভাবে নর্মাল সময়, স্বাভাবিক সময়, সেই সময় তো প্রাণের বলি হচ্ছে। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি চলছে দুষ্কৃতীদের। কি করে পাচ্ছে তারা আগ্নেয়াস্ত্র? যদি তৃণমূল কংগ্রেসের ভাষায়, রাজ্য সরকারের ভাষায় যদি এটা মেনে নেওয়া যায় যে অন্য রাজ্য থেকে এ রাজ্যে প্রবেশ করছে, তাহলে এ রাজ্য থেকে ও রাজ্যে প্রবেশ করছে এতগুলো আগ্নেয়াস্ত্র নিয়ে, কি করে হচ্ছে? পুলিশ প্রশাসন কি করছে? কেন্দ্র সরকার কি করছে? রাজ্যের মধ্যে ঠিক কোন জায়গায় লাজ হতে সমস্যা হচ্ছে, যার জন্য এই সব দুষ্কৃতীরা দিনের পর দিন দাপাদাপি করছে, কখনো বা নেতাদের ওপর, কখনো বা সাধারণ মানুষের ওপর। সুপারি কিলার বিভিন্ন সময় আমরা দেখতে পাই, বিভিন্ন সময় নেতা মন্ত্রীদের সুপারি দিয়ে তাদেরকে পর্যন্ত মার্ডার বা খুন করবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কেউ আমরা ভাবছি না সমাজের জ্বরটা, এই ক্যান্সারটার মূল জ্বরটা কোথায়? এই ক্যান্সারটার সবচেয়ে বড় মূল জ্বর হচ্ছে শিক্ষা। অর্থাৎ যদি আমরা খুব ভালো করে ক্রাইম রেটের দিকে তাকাই তাহলে আমরা দেখব খুব বেশি হলে 18 থেকে 22 বছর কিংবা সর্ব ঊর্ধ্বে যদি আমরা দেখি তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে, সেটা হয়তো 25 বছর। হ্যাঁ, ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু এই 18 থেকে 25 বছর বয়সী ছেলেমেয়েরা কেন নিজেদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে নিচ্ছেন একবার ভেবেছেন? ভাবুন। তার কারণ শিক্ষার অভাব, তার কারণ বেকারত্ব। খুব স্বাভাবিকভাবে তারা কিছু পয়সা পাওয়ার জন্য হয়তো এই ধরনের অ্যান্টি সোশ্যাল কাজগুলো করছেন, অপকর্মগুলো করছেন।
কিন্তু কেন এত বেকারত্ব কেউ ভাবছে না, কেন শিক্ষার হার কমছে কেউ ভাবছে না। রাজনৈতিক নেতারা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমরা লাডলি বেহেনা দিচ্ছি, আমরা কংগ্রেসের পক্ষ থেকে আরো বেশি পরিমাণে টাকা দেব যেখান থেকে সাধারণ মানুষকে কাছে টানা যায়। সিপিআইএম বলছে আমরা সেকুলারিজমে বিশ্বাসী। সেকুলার শব্দটা, শিক্ষা শব্দটা কেন বলতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কেন বলতে হচ্ছে উন্নয়নে নজির করার জন্য লাডলি বেহেনা? কেন এটা বলা যাচ্ছে না যে শিক্ষা দরকার আমাদের জাতির জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের প্রত্যেকটি ছেলেমেয়ের জন্যে শিক্ষার দরকার, শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষায় যদি হারিয়ে যেতে থাকে তাহলে সমাজ এগোবে কি করে? ইঙ্গিতটা আজ ঠিক এ জায়গায়। আগ্নেয়াস্ত্র যারা ধরছে তাদের হাতে কলম কেন তুলে দেওয়া যাচ্ছে না? আগ্নেয়াস্ত্র যারা তুলছে তাদের হাতে বই কেন তুলে দেওয়া যাচ্ছে না? কেন শুধুমাত্র সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল বলে তাদেরকে দাগিয়ে দিয়ে গারদে ভরে দেওয়া হচ্ছে কিন্তু জ্বর অবধি পৌঁছানো যাচ্ছে না? আজ ইঙ্গিত ঠিক এ জায়গাতেই ছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠিক কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন মহড়া মূল ক্যান্সার সমাজের অভ্যন্তরে। এই ক্যান্সারের দিকে যতদিন পর্যন্ত রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার কিংবা কোনো জননেতারা না যাওয়ার চেষ্টা করবে ততদিন পর্যন্ত বারংবার ট্রাইব টিভি বাংলা এভাবেই ইঙ্গিত দিতে থাকবে, ঠিক যেমনটা প্রতিদিন বিকেল 4:57 প্রাইম টাইমে ইঙ্গিত দিয়ে অঞ্জন, অভিনন্দা কিংবা আমাদের সহকর্মীরা থেকে থাকে। আজকের মতো এতটুকুই। আর প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রাইম টাইম ইঙ্গিত। নমস্কার।